আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আমাদের 13 দিনের জ্যামিতি শেষ করার চ্যালেঞ্জ তার চতুর্থ দিনে উপস্থিত হয়েছি। অলরেডি 3 দিনের ক্লাস হয়ে গেছে। যারা মিস করেছেন আমাদের যে ম্যাথলস ফেসবুক পেজ, এই পেজের ভিডিও অপশনে গেলেই পেয়ে যাবেন। তো শুরুতেই যারা আমার সাথে যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমি একটু সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, আপনারা শুরুতে জানান কথা লেখা ক্লিয়ার কিনা। আজকে আমরা কোন সংক্রান্ত যে ত্রিভুজ আছে সেগুলো ভালো করে শিখবো। একটু কষ্ট করে জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে শুরু করে দিবি ইনশাল্লাহ। একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। সবাই শেয়ার করে দেয় দ্রুত। যারা যুক্ত হয়েছে শেয়ার করে ডান লেখেন। যারা আগের 3টা ক্লাস মিস করেছেন পেজের ভিডিও অপশন থেকে সুন্দর করে দেখে নেবেন, মনে থাকবে। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত বলেন। ক্লিয়ার আছে, শুরু করব। আজকে আমরা কিন্তু কোন সংক্রান্ত ত্রিভুজ শিখবো। এর আগে আমরা বাহু সংক্রান্ত যে ত্রিভুজগুলো আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু শিখেছি। আজকে কোণেগুলো শিখবো। তো আবারও রিকোয়েস্ট করতেছি সবাই একটু রিয়াকশন ব্যবহার করেন। আসলে উপস্থিতি ভালো না হলে ক্লাস নিয়ে মজা নেই। শেয়ার করে দেন, শেয়ার করে ডান লেখেন, আমি এখনই শুরু করে দিব। শুরু করে দিব, এখনই শুরু করে দিব। একটু কষ্ট করে শেয়ার করে দেন। ওকে, যারা যুক্ত হওয়ার হয়ে গেছে আসলে রমজান মাস, আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হয়ে যায়। আগের তিনটা ক্লাস কে কে করছেন একটু বলেন তো। আবারও বলছি, যারা 3টা ক্লাস করেন নাই কষ্ট করে করে নেবেন পেজের ভিডিও অপশন থেকে। সিরিয়ালি করে গেলে ফুল জ্যামিতি আপনার শেষ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, শেয়ার করে দেন দ্রুত। আলহামদুলিল্লাহ, এখনই শুরু করে দিব।
ওকে, তো আজকে চতুর্থ ক্লাস। ছোটটা কথা বলি, যারা একদম বেসিক থেকে গণিত শিখতে চান অল্প টাকায় 4 থেকে 5 মাসে আপনি ফুল একটা ম্যাথের কোর্স করতে পারেন। নতুন ব্যাচে ভর্তি চলতেছে, খুব দ্রুত শুরু হবে। আমাদের অনলাইন ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের কোর্সে ভর্তি হলে আশা করছি ভালো একটা প্রস্তুতি হবে। ওকে, গত ক্লাসে আমরা বাহুর উপর ভিত্তি করে যে ত্রিভুজ সেগুলো পড়ছি। আজকে কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ এগুলো পড়বো। কোণের উপর ভিত্তি করে মূলত 3 ধরনের ত্রিভুজ রয়েছে: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তো খেয়াল করি, প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো। সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজ আসলে কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। কি বলছি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি, যার কারণে এই ত্রিভুজটার নাম হবে কি? সমকোণী ত্রিভুজ। এরপর আমরা চলে যাবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্ম কোণ। ধরেন আমি লিখলাম এরকম, মানে কোণগুলো হবে 90-এর ছোট। কি বলছি? কোণগুলো হবে 90-এর ছোট। ধর এটা বললাম আমরা 70 ডিগ্রি। হ্যাঁ, এটা ধরেন বললাম আমরা 60 ডিগ্রি। আর এটা ধরেন আমরা বললাম তাহলে 150 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কি? সূক্ষ্ম কোণ। তাহলে যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্ম কোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূল কোণ, বাকি দুইটা সূক্ষ্ম কোণ। মানে কিরকম হয় ব্যাপারটা? এই এই ত্রিভুজটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এই ধরেন এই কোণটা আমি বললাম 120 ডিগ্রি। তো 120 এটা কি? একটা কোণের মান যখন 120 তাকে স্থূলকোণ বলে। তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে মনে রাখবেন, স্থূলকোণী ত্রিভুজের যেটা হয় যে একটা কোণ থাকে স্থূলকোণ, আর বাকি যে দুইটা কোণ এটা হয় সূক্ষ্মকোণ। মানে এই দুইটা হয় 90 ছোট। তাহলে ফার্স্ট থেকে রিপিট করতেছি, আমরা মূলত আজকে এই 3 ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আর শেষে আছে দ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সেটা শেষে। তো যাই হোক, আবারও বলছি, সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। এটা হলো বেসিক কথাবার্তা বললাম। এখন প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে জানবো। তো ফার্স্টে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো। মনে রাখবেন, কোণের মধ্যে থেকে শুধু সমকোণী ত্রিভুজ পড়লেই পরীক্ষায় কমন পাওয়া যায়, কারণ সব প্রশ্ন সমকোণী ত্রিভুজ থেকেই হয়। সূক্ষ্মকোণী বা স্থূলকোণী থেকে খুব কম, মানে হয় নাই বললেই চলে। তাহলে শুধুমাত্র আমরা সমকোণী পড়লেই 1 মার্ক পাবো। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, কারণ এই একটা কোণ 90 ডিগ্রি। সমকোণের বিপরীতে যে বাহু থাকে এটা হয় বড় বাহু। বড় মানে অতি, এটাকে বলা হয় অতিভুজ। এটা কি বলা হয়? অতিভুজ। এটাকে বলা হয় হচ্ছে ভূমি। এটাকে বলা হয় হচ্ছে আপনার লম্ব বা উচ্চতা। তাহলে আবারও বলছি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা বড় বাহু হয় সবসময়। এই জন্য বলা হয় অতিভুজ। বড়, অতি মানে বড়, ভুজ মানে বাহু। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব বা উচ্চতা, এটা ভূমি। এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন এবার আমরা এই কিছু বৈশিষ্ট্য এখানে লিখে রাখছি। ওই আগের মতোই কথাবার্তা, একটু আগে যা বললাম, যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, আর সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হলো বড় বাহু। সিম্পল কথা। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সূত্র কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। ছোটবেলায় যখন ম্যাথমেটিক্স শিখছেন তখনই প্রাইমারি লেভেলে সবাই শিক্ষা দিত, তাই না? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, মানে আমরা সাধারণত ছোটবেলায় ত্রিভুজের ক্ষেত্রফল বলতে এইটাকে বুঝতাম। আসলে মূল ক্ষেত্রফল এইটাই, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা জাস্ট এই বেসিক গুলো জানলাম। এবারে চলে যাব সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে জ্যামিতির বিশেষ একটা পার্ট, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি এটা আমরা সবাই জানি, তো একটু ভালো করে আস্তে আস্তে ধীরে বুঝবো। একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো আগে, এটা ভালো করে বুঝবেন। এখানে দেখাই, আমি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার সমষ্টির সমান। ব্যাপারটা আসলে কি? একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। তাহলে আমি এখন অতিভুজের একটা বড় ক্ষেত্র আঁকবো। একটা বড় ক্ষেত্র আঁকলাম সাপোজ। এবার আমি এই বাহুর উপর একটা বড় ক্ষেত্র আঁকবো।
আঁকলাম। আমি আবার এই লম্বর উপর একটা বর্গক্ষেত্র আঁকবো, আঁকলাম। তাহলে এই যে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আমি আঁকছি এটা কিন্তু একটু বড় হয়েছে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যোগফলের সমান। আবারও বলছি, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এইটাকে আমরা বলি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার কেন বলতেছি, দেখেন এই যে বর্গক্ষেত্রটা হইলো, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, তাহলে এটা তো অতিভুজ, অতিভুজের বাহু, তাহলে এটা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান এই বাহুর নাম কি লম্ব। তাহলে এই বাহুর উপর যদি এটা বর্গক্ষেত্র আঁকি তাহলে ক্ষেত্রফল কি হবে লম্ব স্কয়ার, ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তাহলে বাহু মানে লম্ব, তাহলে এটা হবে লম্ব স্কয়ার। এই যে বাহুর নাম কি ভূমি, তাহলে ভূমির উপর যদি এটা বর্গক্ষেত্র আঁকেন তাহলে এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কিভাবে বের করবেন, ভূমি স্কয়ার বাহু স্কয়ার। তাহলে এই জন্য আমরা সবাই মুখস্থ করি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু মেইন কাহিনী কিন্তু এই জায়গায় যে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিছি, তার অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র বানাইছি, ভূমির উপর একটা বানাইছি, লম্বের উপর একটা বানাইছি। এবার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে বলেন তো, এটা যদি লম্ব হয় বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান, তাহলে চারটা বাহু সমান, এর ক্ষেত্রফল কি হবে লম্ব স্কয়ার। এটা যদি ভূমি হয় তাহলে চারটা বাহু কিন্তু ভূমির সমান, তাহলে এটা কি হবে ভূমি স্কয়ার। সেটা তো লম্ব না, দুঃখিত, এটা অতিভুজ, লম্ব কেন বলতেছি, লম্ব হলে এটা, এটা যদি লম্ব হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কয়ার, তাহলে এটা যদি লম্ব হয় এই সবগুলোর মধ্যে সমানই, এটা হবে লম্ব স্কয়ার। এই জন্য আমরা বলি যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এই দুইটা বাহুর উপর বর্গিত মানে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই জন্য আমরা মুখস্থ করি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু মেইন ফিগারটা বুঝতে হবে ভালো করে, বুঝতে পারছি? এইটা জানলেই হয়। আরো একটা স্টেটমেন্ট এখানে আমরা বলতে পারি, একটা সমকোণী ত্রিভুজের এটা থাকে বড় বাহু, তাহলে আমরা বলতে পারি বৃহত্তম বাহুর বর্গের সমষ্টি ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টির সমান, মানে বৃহত্তম বর্গের সমষ্টি মানে বর্গ আর কি। আবারও বলছি, মানে এই কথাটা একটু অন্যভাবে বলা যায়, বৃহত্তম বাহুর বর্গ ইজ ইকুয়াল টু ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফল। এটা তো আমি এখানে ক্লিয়ার করি, মানে এটা তো বুঝলামই আমরা, এই স্টেটমেন্টটা অন্যভাবেও দেওয়া যায়। এই অতিভুজটা কি বড় বাহু হয় না, বড় বাহু, তাহলে বড় বাহু হয়, তাহলে আমরা বলতে পারি বৃহত্তম বাহুর বর্গ এটা সমান হবে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টির সমান, এটাও বলা যায়। ঠিক আছে, তাহলে এইটা ডান লেখেন একটু, যে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলেন, পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কারো কোনো কথা আছে কিনা একটু বলেন, এটা বুঝলে আমরা সামনে চলে যাব। এই পর্যন্ত ডান কিনা, উপস্থিতি মাত্র 70 জন, তাহলে কিভাবে কোর্স করাবো বলেন, ফ্রি কোর্স যে করাবো কিভাবে করাবো আমাকে বুঝান, আপনারা যে বলেন। এই পর্যন্ত ডান কিনা, ক্লাস করতেছে 70 জন কিন্তু শেয়ার করছে মাত্র 23 জন। ওকে ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই, এটা বুঝতে পারছেন আশা করি। এবার ম্যাথ দেখবো, হ্যাঁ এবার জাস্ট খালি ম্যাথ সমাধান হবে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 সেন্টিমিটার, অতিভুজের মান কত? একটা সমকোণী ত্রিভুজের কি বলছে প্রশ্নে, সমকোণ সংলগ্ন বাহু, মানে এই সমকোণের সাথে দুইটা বাহু আছে, তাহলে একটা ধরেন 3 একটা 4, আপনাকে বলছে অতিভুজের মান বের করতে, এটা বের করতে বলছে। আপনি এটা 4 ধরেন এটা 3 ধরেন একই কথা, একই উত্তর আসবে। যাই হোক, তা আমরা এটা কিভাবে করবো, পিথাগোরাসের উপপাদ্যের সাথে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি কিনা, যদি এটা আমাদের মুখস্থ তারপর আমরা বের করি। তাহলে অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব, লম্ব কত 3, 3 এর স্কয়ার, ভূমি কত 4, 4 এর স্কয়ার, 3 3 4 4 16, 16 আর 9 যোগ করলে 25, এই স্কয়ারটা রুট হয় 25 এর রুট মানে 5, তাহলে आंसर হচ্ছে 5। এই 3 4 5 এটা আমাদের মুখস্থ, এটা 3 4 5 কি, এটা হলো সমকোণী ত্রিভুজের অনুপাত, এভাবে মনে রাখাটা ভালো, তাহলে আর পরীক্ষা বের করা লাগে না। এটা 3 এটা 4 এটা 5 ডাইরেক্ট বসাই দিব আমরা। তারপরে সমকোণী ত্রিভুজের যে তিনটা বিষয় আছে অতিভুজ লম্ব ভূমি,
যে কোনো দুইটা প্রশ্ন দিয়ে অপরটা চাইতে পারে। এছাড়াও বিভিন্ন বড় বড় জ্যামিতির ম্যাথ করতে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা বা এই কনসেপ্টটা ব্যবহার করতে হয়। যে আমরা যদি একটা বৃত্তের জ্যা আঁকি, কেন্দ্র থেকে জ্যা কতটুকু দূরে বা জ্যা দৈর্ঘ্য কত, এই টাইপের কোশ্চেন সলভ করতেও কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো লাগে। এই যে দেখেন, এটা অ্যান্সার করেন, যেহেতু একটা করাইছি 30 নাম্বার অ্যান্সার করেন। বলছে কি, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটা হলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। মানে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতটা কত, একটু আগে করাইছি, দ্রুত বলেন, এটার উত্তরটা কমেন্টে বলেন। এটার উত্তরটা কমেন্টে বলি সবাই। এর অ্যান্সারটা কত হবে? দ্রুত বলেন, এর অ্যান্সারটা কত? একটু কিন্তু করাইলাম যে সমকোণী ত্রিভুজের অনুপাত 3:4:5। এটা যে সমকোণী ত্রিভুজের অনুপাত কিভাবে বুঝবো দেখেন, বৃহত্তম বাহুর বর্গ ইকুয়াল টু ক্ষুদ্রতম বাহুর বর্গের সমষ্টির সমান। বৃহত্তম বাহুর বর্গ ইকুয়াল টু ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফলের সমান। এখানেও 25 হয়, এখানেও 25 হয়। দেখেন, এটা মানবে না পিথাগোরাসের মধ্যে, এটা মানবে না, এটাও মানবে না। একটু কিন্তু এটা বের করলাম আমরা। বলছে কি দেখেন, এটা কোথায় আসছে, খাদ্য দপ্তরে আসছে, 37 বিসিএস আসছে। এটা খাদ্যের কিন্তু 25 সালের রিসেন্ট যে পরীক্ষা সেখানে আসছে। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহুবৃষ্টি ত্রিভুজটি কত, মানে কি হবে? একটা কথা মনে রাখবেন ভাই, অপশনে সমকোণী ত্রিভুজ থাকা মানে সেটাই অ্যান্সার। আপনি দেখবেন যে 90% উত্তর সমকোণী ত্রিভুজ। যাই হোক, তারপর আমরা চেক করব এই বাহুগুলা দিয়া সমকোণী ত্রিভুজ হবে নাকি স্থূলকোণ হবে, এটা বোঝার উপায় কি। ফার্স্টে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা স্যাটিসফাই করাবো, মানে দেখবো পিথাগোরাসের উপপাদ্য মানে কিনা। তাহলে যে কথাটা বলছিলাম, বৃহত্তম বাহুর বর্গ ইকুয়াল টু ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে 17, 15, 8-এর মধ্যে বড় কে? 17। তাহলে আমরা এক পাশে রাখবো 17-এর স্কোয়ার, আর এক পাশে রাখবো 15-এর স্কোয়ার, আর 8-এর স্কোয়ারের যোগফলের সমান হয় কিনা সেটা দেখবো। মানে এক পাশে বড় বাহুর বর্গ করলাম, অপর পাশে ছোট দুই বাহুর বর্গের যোগফল করলাম, দেখবো সমান হয় কিনা। তাহলে এটা কত হয়? 17 গুণন 17 সম্ভবত 298 নাকি? 9 200 7 থেকে 4 11 7 1 1 1 299 2 8 9। আর এখানে কত হয়? 225 আর 64 সমান। যেহেতু এই বাহু তিনটা পিথাগোরাসের উপপাদ্য মানতেছে, তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজই তো পিথাগোরাসের উপপাদ্য মানে। অর্থাৎ এই তিনটা বাহু দিয়ে যদি আমরা ত্রিভুজ আঁকি, সেটা সমকোণী ত্রিভুজ হবে। বৃহত্তম বাহুর বর্গ ইকুয়াল টু ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফলের সমান। এটা বলছে কি, কোন একটি ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? এটা কিন্তু 46 বিসিএস, মানে 2-4টা বিসিএস আগে আসছে। বিসিএস ও কিন্তু ধরনের কোশ্চেন হয়, বিসিএস বেশি হয় আর কি সমকোণী ত্রিভুজ থেকে। মানে বিসিএস এর 2-1টা বিসিএস পর পরে সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন হবে। সামনে যারা 51তম বিসিএস দিবেন, একটা প্রশ্ন কমন পাইতে পারেন সমকোণী ত্রিভুজ থেকে। ওকে, চলেন শুরু করি আমরা। তাহলে যখনই দুইটা কোণ বলা আছে, আমরা অপর কোণটা বের করব। মানে যখনই একটা প্রশ্নে দুইটা কোণ দিয়ে বলবে যে কেমন ত্রিভুজ, তাহলে আমাদের কাজটা কি কোন অপর কোণটা বের করা। কারণ অপর কোণটা যদি স্থূলকোণ হয় তখন বলবো স্থূলকোণী ত্রিভুজ, সমকোণ হলে বলবো সমকোণী ত্রিভুজ, সুকোণ হলে বলবো সুকোণী ত্রিভুজ। মানে দুইটা কোণ দিলে আরেকটা কোণ আমরা বের করতে পারি না। আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই বাকি দুইটা কোণ আমরা বিয়োগ করব। তাহলে 180 এখানে হয় 90 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে আর একটা কোণ 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তার মান হবে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি বুঝলাম? ধরেন এখানে যদি সাপোজ কোনোভাবে অ্যান্সারটা আসলো 110, তাহলে এটা আমরা বলতাম স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, বা কোনোভাবে উত্তরটা আসলো 60, তাহলে তিনটা কোণ যখন 90 ছিল তাহলে বলতাম সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ দিয়ে ত্রিভুজ চাইলে আমার কাজ কি?
দুইটা কোণ যখন দেওয়া থাকবে আরেকটা কোণ আমি বের করে ফেলবো, সেই কোণের মান যা ত্রিভুজটা, কথা শেষ। পেছানোর কিছু নাই। এই দেখেন অনুপাত থেকে সামনেই নিবন্ধন দিবেন, 17তম নিবন্ধন স্কুল পর্যায়ে। নিবন্ধনের সার্কুলার, আসলে নিবন্ধন নিয়ে কথা বলতেও খারাপ লাগে, কারণ নিবন্ধন নিয়ে যে কত প্রতি মাসে সার্কুলার আসে, কিন্তু এখনো আসে নাই। সে 2025 সাল গেল, 24-এর গেল, 26 চলতেছে, মানে প্রতি বছরই সার্কুলার আসে, কিন্তু মানে প্রতি মাসেই আসে, কিন্তু আসলে আসে না। তবে এবার আসতে পারে, এজন্য আমরা এই বিষয়ে কথাই বলি না কোনো। যাই হোক, নিবন্ধনে এরকম প্রশ্ন আসে, বলছে অনুপাতের কোনগুলোর মান কত। এটা আসলে এক্স ধরেও করতে পারেন আপনি, তবে সবচেয়ে সোজা হয় এটাকে আপনি 10 গুণ করেন, 5 গুণ করেন। দেখেন এটাকে যদি আমরা 10 গুণ করি, 20:30:40, এটা হচ্ছে অ্যান্সার। 20:30:40, কথা খেয়াল করেন, আমরা কত গুণ করছিলাম? 10 গুণ। এখন 10 গুণ যখন করছি, আমরা অপশনে মিলাইতে পারতেছি না, আমরা অপশন থেকে মিলাবো। কিন্তু তারপরে আমরা কি করবো, এটা আর একটু বাড়াই, অন্য কোনো গুণ করব, মিলাবো আর কি। এটাকে দেখেন আমরা করতে পারি 20 গুণ। এটাকে যদি 20 গুণ করি তাহলে কত হয়? 40। এটাকে 20 গুণ করলে কত হয়? 60। এটাকে করলে হয় 80। তাহলে দেখেন তো অপশনে পাইছেন কিনা। তাহলে আপনি ফার্স্টে 10 গুণ করবেন, তারপর 20 গুণ করবেন, তারপর 30 গুণ করবেন, 5 গুণ করবেন, মানে এর কয়েক 5 গুণ বা দ্বিগুণ বা 10 গুণ করলে উত্তরটা পাবেন। এটা সহজে সমাধান চলে গেল। মানে এইটা থেকে কোন অপশনটা সম্ভব আসা আর কি, হ্যাঁ, সেটা বের করবেন। অথবা আরো একটা বিকল্প নিয়ম যদি আমি বলি, উল্টা কথা যদি বলি, যে কোন অপশনটা ছোট করার পর এরকম আসে, এটাকে আমরা লঘিষ্ঠ করতে পারি না? 20 দ্বারা ভাগ করলে 2, 3, 4। তাহলে লঘিষ্ঠ করলে এটা কি করা যায়, বাকিগুলো 2, 3, 4 আসবে না। আর যদি আপনার এভাবে ভালো না লাগে, তাহলে আপনি কি করবেন? প্রথম কোণ ধরবেন 2x, পরের কোণ ধরবেন 3x, পরের কোণ ধরবেন 4x। এবার বলবেন যে 3 কোণের সমষ্টি 180°। তারপর বলার পর কি করবেন? 9x = 180°। তাহলে x এর মানটা কত হবে? 180° ভাগ 9, 20°। তাহলে x এর মান যখন 20 আসবে, আপনি এখানে বসাইবেন। এখানে 40 হবে, এখানে 20 হলে 3 করে 60 হবে, এখানে 20 হলে 4 করে 80 হবে। এটা হলো লিখিত সমাধান, কিন্তু চোখের পলক এটা করা যায়। এটা ডান কিনা বলেন? এইটা ডান কিনা দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, অনুরোধ করবো ক্লাসটা শেয়ার করার জন্য। আচ্ছা, খেয়াল করি, আপনাদের নিয়ে আসলে অনেক প্ল্যান ছিল। আমি প্রথমে জ্যামিতির ফ্রি কোর্স করাইছিলাম 23 সালে, তখন খুব সুন্দরভাবে করাইছিলাম। কিরকম করাইছিলাম, যে আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম 10-12টা, 9টা বা 10টা, এবং বলছিলাম সবাই নোট করবেন, নোট করে গ্রুপে জমা দিবেন। যার নোট সুন্দর হবে তাদের হচ্ছে আমরা আমাদের যে বইটা গেল কই, 1 মিনিট, আমাদের যে বইটা মানে শীটটা যে আছে, এটা ফ্রি ফ্রি পাঠাইছিলাম, মানে টাকা পয়সা ছাড়া। এখনো সেই পোস্টগুলো আছে, গ্রুপে গেলে আপনারা পাবেন, আমি শেয়ার করবো একদিন। মানে আমি বলছিলাম, মানে একটা প্রতিযোগিতার মতো, যে আপনারা যারা ফ্রি ক্লাস করেন আমার, আপনারা সুন্দর করে নোট করবেন। আমাদের ম্যাথসের একটা ফেসবুক গ্রুপ আছে অফিসিয়াল, প্রায় 90,000-এর মতো মেম্বার, ওখানে পোস্ট করবেন। আমরা বিবেচনা করে যার নোট গোছানো, তথ্যবহুল, হাতের লেখা সুন্দর, সব মিলিয়ে যারটা হবে তাকে দিব। তো আলামিন নামে একজন ভাই সাতক্ষীরার, তাকে দিছিলাম। তো এবারও সেরকম প্ল্যান ছিল, বাট সেই প্ল্যান কিভাবে করবো? মানে আপনারা এখানে যারা ক্লাস করে সব আমার স্টুডেন্ট, পেইড ব্যাচের, কোনো না কোনো ব্যাচ আছে, মানে ম্যাক্সিমাম, সবাই না। তাহলে তাদের তো আমি এগুলো আবার পড়াবো, তো শুধু শুধু কষ্ট করে আমার দরকার নাই। তাছাড়া রেসপন্স কম। নাহলে এবার আশা করছিলাম যে এবার 5টা বই দিব, যে 5টা বই দিলে যেটা হবে যে একটু প্রতিযোগিতাটা বেশি হবে। স্টুডেন্টই নাই, তো 5টা দিয়ে কি করি আমি? মানে দর্শক না থাকলে তো লাভ নেই। যাই হোক, সেই প্ল্যানটা খুব ভালো ছিল, তখন অ্যাক্টিভ ছিল যে বই দিব, বইয়ের কারণে সবাই একটু ক্লাস টাস করতো। যাই হোক, সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 5 মিটার। মাঠটার ক্ষেত্রফল বলছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি আগে লিখে ফেলবো। আমি গতকালকে বলছিলাম যে সূত্রের কোনো ম্যাথ থাকলে সেই সূত্রটা আগে লিখবো আমরা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা হলো ম্যাথ পারার কৌশল। যে আমি কোনো ম্যাথ পারি না, বাট জানি যে সূত্রটা এটা হবে, সেটাকে লিখবো। এরপর দেখবো কি কি প্রশ্নে আছে। এই ভূমিটা দেওয়া আছে কত, ভূমি দেওয়া আছে 5, তাহলে আমি হাফ লিখবো
আর ভূমি 5 লিখবো, বাট এই প্রশ্নে উচ্চতা কোথাও নাই। তাহলে উচ্চতা না থাকলে উচ্চতা বের করতে হবে। কিভাবে বের করবো? একটা সমকোণী ত্রিভুজের ভূমি আছে হচ্ছে 5, অতিভুজ আছে হচ্ছে আপনার 13, এটা হবে 12। এটা আমরা জানি 12 হবে, তারপর বের করি। আমরা জানি সবাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান দেওয়া আছে 13, লম্বটা আমরা বের করব, আর ভূমি দেওয়া আছে 5। তাহলে এখানে 169 আর এখানে 25 এই পাশে বিয়োগ হবে, সমান লম্ব স্কয়ার। এখানে হয় 144 সমান লম্ব স্কয়ার। অতএব লম্বের মানটা কত হবে? 144 উপর রুট করলে 12 হচ্ছে লম্ব। তো এই 12 লম্ব, লম্ব মানে উচ্চতা, তাহলে উচ্চতাটা বের করে ফেললাম। যদি 12 কে ভাগ করলে হয় 530 বর্গ মিটার। বর্গ মিটার কেন? কারণ এখানে 5 মিটার আর 12 মিটার, মিটার মিটার গুণ হয়েছে, বর্গ হয়ে গেছে। অ্যান্সার শেষ। মানে এই প্রশ্নটায় লম্ব বা উচ্চতা একই কথা, উচ্চতাটা দেওয়া ছিল না, আমরা পিথাগোরাসকে ব্যবহার করে নিয়ে আসছি। মনে রাখবেন 5, 12, 13 এটাও একটা সমকোণ ত্রিভুজের অনুপাত। যেমন আমরা বলছি 3, 4, 5, সেরকম 5, 12, 13 এটা একটা অনুপাত। এটা ডান। 38 বুঝছি আমরা? 38 বুঝছি কিনা এটাও মনে হয় কোনো একটা পরীক্ষা আসছে। হুমায়ুন কবির 10টায় তো আপনার ক্লাস। হুমায়ুন কবির ভাই বলছে 10। আপনাদের এটা তো ফ্রি ক্লাস, পেইড বেসের ক্লাস তো আলাদা। আপনাদের দশমিকের গুণ ভাগ পড়াবো, সেটা আলাদা ক্লাস। এটা তো সবার জন্য। আপনাদের ব্যাচে শেয়ার করি, কারণ অনেকেই বলে যাবে জ্যামিতি ক্লাসগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে। আপনার ক্লাস আপনার নির্দিষ্ট ব্যাচেই হবে, এটা ফ্রি ক্লাস। বুঝতে পারছি না? আচ্ছা, নেক্সট দ্রুত শেষ করে দেবো যেহেতু নামাজ আছে। আচ্ছা, এটা কি বলছে? একই প্রশ্ন, এটা কিন্তু বিসিএস আসছে। হ্যাঁ, 17তম বিসিএস এর ম্যাথ গুলো আবার প্রাইমারিতে বেশি আসে। এটা গোমর ফাঁস করলাম। 17তম বিসিএস এর ম্যাথটাও প্রাইমারিতে বেশি আসে, কেন আসে জানি না, আসে। একটি ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ভালো কথা। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12। এই যে, এই জন্যই বলি যে বেসিক জানাটা জরুরি। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব মানে উচ্চতা দেওয়া আছে। এখন এটার নাম যে উচ্চতা, এটা আপনাকে বুঝতে হবে। গতকালকে পড়াইছি না? গতকালকে না, শুরুর দিন পড়াইছিলাম। একটা ত্রিভুজ আমরা আঁকি। হ্যাঁ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু হলো এই এ। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব মানে এইটাই উচ্চতা। তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব, তাকে উচ্চতা মানে উচ্চতা বলা হয়। তো এটা যদি আপনি না জানেন তাহলে তো হায় হায়, কি দেওয়া আছে শীর্ষবিন্দু, এটা কি? তার মানে প্রশ্নে এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে। ভূমি চাইছে আমাদের। জানে কি? আমরা জানি যে ক্ষেত্রফল, আমরা জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা আমরা জানি। এবার ক্ষেত্রফলটা 84 দেওয়া আছে, ভালো। আপনার ভূমিটা চাইছে কোশ্চেনে, এটা এক্স ধরতে পারেন, বা উচ্চতা দেওয়া আছে 12। 6 দিয়ে 12কে ভাগ করলে কত? সরি, 2 দিয়ে 12কে ভাগ করলে কত? 6। এবার ওই 6 পাশে ভাগ হয়ে যাবে, ভূমি 14 না? তাহলে ভূমির মানটা হচ্ছে 14 গজ। ভূমির মান কত? 14 গজ। উত্তর শেষ। অর্থাৎ ক্ষেত্রফলের যে সূত্রটা আমাদের ছিল, এই ক্ষেত্রফলের সূত্রে কি করব? ক্ষেত্রফলের মান বসাবো, উচ্চতার মান বসাবো, অটোমেটিক ভূমির মানটা চলে আসবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট যাদের কাছে আমাদের এই বইটা আছে, কারণ আমি জানি এখানে ম্যাক্সিমাম পেড বেসের স্টুডেন্ট। আপনারা এটা লিখে রাখবেন যে এরকম প্রশ্ন 3-4 ভাবে করা যায়, একই নিয়ম। একই নিয়ম কেন বলছি একই নিয়ম? দেখেন, একটা সমকোণ ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা কখনো কখনো অতিভুজ চায়, কখনো কখনো লম্ব চায়, কখনো কখনো ভূমি চায়। একই নিয়ম, একটা শিখলেই সবগুলা পারবেন। তো দেখেন, একটা সমকোণ ত্রিভুজের লম্ব অপেক্ষা ভূমি 2 সেন্টিমিটার ছোট, অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তার মানে খেয়াল করেন, লম্ব ভূমি অপেক্ষা কিন্তু ছোট, তার মানে লম্বটাকে কিন্তু ভূমির সাথে তুলনা করছে। আবার
অতিভুজটাকেও ভূমির সাথে তুলনা করছে। ম্যাথের একটা বেসিক জিনিসটা হলো, নিয়মটা হলো, আমরা তো ধরবো এখানে, হয় অতিভুজ ধরবো, না হয় ভূমি ধরবো, না হয় লম্ব ধরবো। অনেক সময় লাভ ধরবো না ক্ষতি ধরবো, ক্রয় মূল্য ধরবো না বিক্রয় মূল্য ধরবো, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারি না। তো নিয়মটা হলো, যার মানে পিতা পুত্রের অঙ্কে পিতার বয়স ধরবো না পুত্রের ধরবো, লিখে রাখেন, যার সাথে তুলনা করা হয় তাকে ধরতে হয়। লম্বটাকে কার সাথে তুলনা করছি? ভূমির সাথে, যে লম্ব ভূমি অপেক্ষা ছোট, আবার অতিভুজ ভূমি অপেক্ষা বড়। তার মানে লম্ব আর অতিভুজকে আমি ভূমির সাথে কম্পেয়ার করছি, যার কারণে এখানে ভূমিটা ধরতে হবে। ধরি ভূমি x সেন্টিমিটার, তাহলে লম্ব হবে কি? ভূমির থেকে 2 কম, x-2 সেন্টিমিটার। আর অতিভুজটা কি হবে? অতিভুজটা হবে ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়। এবার আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেখানে বসাবো। এই যে অতিভুজ, অতিভুজ হলো এটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে সূত্র নিব আমরা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র, সরি এখানে b স্কয়ার মানে 4 স্কয়ার 2 স্কয়ার প্লাস x স্কয়ার। আবারও বলছি, এইটা সূত্র নিছি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র নিছি জাস্ট। এবার একটা কাজ করি, 4x প্লাস 4, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস x স্কয়ার। এবার সবগুলো এক পাশে নিয়ে আসেন, সব এক পাশে নিয়ে আসেন, তারপর দেখবো যে কি কি কাটা যায়। x স্কয়ার এই পাশে বিয়োগ হবে, এই 4x এই পাশে যোগ হবে, এই মাইনাস প্লাস পর এই পাশে মাইনাস হবে, x স্কয়ার এই পাশে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি ডান পাশের সবগুলো এই পাশে নিয়ে এসে, যার কারণে চিহ্নের পরিবর্তন হয়। একটা সমীকরণের ওই পক্ষ থেকে যদি আমরা সবগুলো নিয়ে আসি বা কোন একটা পদকে নিয়ে এসে, চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার কাটাকাটি করেন, এটা একটা কাটা, প্লাস পর মাইনাস পর কাটা, তাহলে এখানে থাকলো কত? 4x, আর 4x কত হয়? 8x, আর এই মাইনাস x স্কয়ারটা এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? এবার যেটা করব আমরা, 8x সমান হচ্ছে x গুণন x, ঠিক আছে? একটা কাজ করি আমরা, একটা ভালো কাজ করি সুন্দর করে। এখানে যেটা করতে পারি, x স্কয়ার এই পাশে নিয়ে গেলাম, পজিটিভ হয়ে যাবে, প্লাস 4x, না কত পেঁচান লাগবে না, 4x ইজ ইকুয়াল টু x স্কয়ার। এবার x স্কয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0 লেখা যায়, মানে আমি 4x টা ওই পাশে নিয়ে গেছি, তাহলে 0 হয়ে যাবে। মানে আমি 4x টা ওই পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস হয়ে গেল, আর একটা 0 থাকলো। সোজা কথা, 4x টা আমরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে x স্কয়ার মাইনাস 4x এই পাশে 0, উল্টাই ফেলাইছি। এবার দেখেন এইখানে যে মানে এখানে একটা ঝামেলা করে অনেকে, আমি সেটা বুঝাই, এটা আসলে ভুল জিনিস। সেটা হলো যে ধরেন আমি যদি এরকম লিখতাম যে 4x সমান x স্কয়ার, এইখানে 4x সমান x গুণন x, তাহলে x কাটা যায়, মনে রাখবেন চলক কখনো কাটা যায় না। তাহলে আপনি x এর মান 4 লিখবেন, কোনো সমস্যা নেই, কিন্তু x এর দুটো মান আসবে এখানে, যেহেতু বর্গ আছে। এটা এইভাবে না কাটাটাই ভালো, এটা ম্যাথমেটিক্স এর সাথে যায় না আসলে, বুঝতে পারছেন? x কেটে দিতে পারেন না, x তো আপনার রাখতে হবে চলক। ওকে, এবার আমরা এখানে যেটা করবো, x কমন নিব, তাহলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা সমান একবার 0 লেখা যাবে, আবার এটা সমান 4। ওকে, নেটওয়ার্ক সমস্যা ছিল মনে হয়। আজানো দিয়ে দিচ্ছে, যারা বুঝতে পারে না রেকর্ড ক্লাস দেখবেন, আজানো দিয়ে দিচ্ছে, শেষ করতে হবে। আগের ম্যাটটা কি বুঝতে পারছেন? একটু বলেন তো আমাকে, আগের ম্যাটটা বুঝতে পারছেন কিনা, আগেরটা বুঝতে পারছেন কিনা? নেট সমস্যা ছিল মনে হয়। আচ্ছা, এটা এই টেক্সট হবে না? আচ্ছা, এখানে মনে হয় আমাদের 4x 8x একটু ধরা ভুল হয়ে গেছে না? এটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সেটা শুনে কোনো কারণ নাই।
এখানে ঝামেলাটা যেটা হয়েছে, দেখেন লম্বটাকে ভূমির সাথে তুলনা করা হয়েছে, অতিভুজটাকে ভূমির সাথে তুলনা। আমি আরেকবার করে দিচ্ছি ছোট করে, দ্রুত করে। তাহলে ভূমি ধরলাম হচ্ছে এক্স, লম্ব পাবো এক্স মাইনাস টু, অতিভুজ পাবো হচ্ছে আপনার এক্স প্লাস টু। এটা তো বুঝছেন। তারপর কি হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা গেল, দ্রুত করা যাচ্ছে। হ্যাঁ, 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এবার দেখেন 4x প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4x 4 প্লাস এক্স স্কোয়ার। এটাও গেল। এখানে হয়তো আমি 4 এর 8 এর জায়গায় 4 ভাবছি, মানে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। এবার আপনারা কাজ করেন, সবগুলো এক পাশে নিয়ে আসেন। এটা এক্স স্কোয়ার এই পাশে চলে আসবে, এটা প্লাস 4x হবে, এটা মাইনাস 4 হবে, এটা মাইনাস এক্স স্কোয়ার হবে, ইকুয়াল টু 0। এবার সবগুলো কেটে দেন। আমরা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তাহলে এখান থেকে 8x, 8টাকে আমি 4 ভাবছি, আয় হায়। আর এবার এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে যান। এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স যদি কমন নেই, তাহলে এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান এক্স সমান একবার 0 লিখবেন, আর এক্স মাইনাস 8 সমান একবার 0 লিখবেন। এই যে এখানে ভুল হয়েছিল, দুঃখিত, খেয়াল করবেন ভালো করে। তাহলে এক্স এর মানটা 8, তাহলে ভূমি বের হয়েছে 8, অতিভুজ হবে 8 প্লাস 2, তার মানে 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10 হবে। এটা ভুলে আমি ওই যে 8 আর 4 বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। এবার আমি আরেকবার বুঝাই, নেটওয়ার্ক সমস্যা ছিল, মনে হয় যে ওয়াইফাই চলে গেছিল, আমি কমেন্টের দিকে তাকাই দেখি যে ঘুরতেছে। আরেকবার বুঝাই, ভূমি ধরছেন, লম্ব পাইছেন, অতিভুজ পাইছেন। পিথাগোরাস সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাও পাইছেন। এবার এটাকে আপনি সূত্রে নেবেন, এটাকে আপনি সূত্রে নেবেন, লাস্টে একটা পার্ট থাকবে। সবগুলো এক পাশে নিয়ে যাবেন, কাটাকাটি করার পর 8x সমান এক্স স্কয়ার থাকবে। আপনি 8x কে ওই পাশে নিয়ে যান, 0 মাইনাস হয়ে যাবে। এবার এখানে x কমন নেবেন, তাহলে x সমান একবার 0 লিখবেন। এটা দুইটার গুণফল 0, মানে x সমান একবার 0, এটা সমান একবার 0। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা চলে আসবে। আশা করি এবার বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, এবার আসি। এবার আমার ক্লাস শেষ হয়ে গেছে। মূল ক্লাস ছিল সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ কি, 3টা কোণে সূক্ষ্মকোণ, একটু আগে বলছিলাম যে 3টা কোণে সূক্ষ্মকোণ হবে, মানে 90 ছোট হবে 3টাই। এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখান থেকে যে জিনিসটা লাগবে, এটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা পিথাগোরাস উপপাদ্যটা ব্যবহার করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে বৃহত্তম বাহুর বর্গের সমান হচ্ছে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি। এখন এটা তো আমরা ব্যবহার করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, বাট এই বাহুর মাধ্যমে ত্রিভুজ চেনার একটা উপায় আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেটা কি, যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের থেকে বড় হইলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই প্রশ্নটা দেখেন, একটা চাকরি পরীক্ষা আসছে। একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6, 7 হলে উহা কোন ধরনের ত্রিভুজ? 5, 6, 7 হলে উহা কোন ধরনের ত্রিভুজ? ভালো করে খেয়াল করি। এবারে আমরা এইটা তো আর জানি না যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ম্যাথ। তো আপনাদের আমি বলছিলাম ফার্স্টে আপনারা পিথাগোরাসটা সলভ মানে স্যাটিসফাই করাইবেন। মানে আমরা আগে এটা তো জানি না, কোথাও লেখা নাই যেটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ম্যাথ। তাহলে আমি কি এইটা ব্যবহার করব নাকি ওইটা ব্যবহার করব? ফার্স্টে আপনি সমকোণীটা ব্যবহার করবেন সব সময়, এটা হলো মেইন কথা। তাহলে আমাকে সমকোণী ত্রিভুজ হয় কিনা দেখি। 5 স্কয়ার, এই যে ছোট দুই বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান, এটা দেখি আমরা হয় কিনা। তাহলে 49, এখানে 25, 36, এটা কি যোগ করলে জীবনে সমান হবে? হবে না। তার মানে এটা পিথাগোরাস উপপাদ্যটা মানে না। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি মানে না, সমকোণী হবে না। যখন সমকোণীটা ফেল করবে, সমকোণীটা হচ্ছে না, তখন আপনার নজর যাবে কোথায়? এইটার দিকে। যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, দুইটা বাহু আমরা বর্গ করব, এটা সমষ্টি অপর বাহুর বর্গের থেকে বড় হয়। হ্যাঁ, 5, 5, 25 আর 36 যোগ করলে 49 থেকে বড় হবে। আবার দেখেন 6 আর 7 স্কয়ার করে যোগ করে বড় করলে 5 এর স্কয়ার আসে বড় হবে। আবার 5 এর স্কয়ার 7 এর স্কয়ার, এটা অবশ্যই 6 এর স্কয়ারের থেকে বড় হবে। যে কোনো দুই বাহুর বর্গের যোগফল অপর বাহুর বর্গের থেকে বৃহত্তর হবে। যদি বৃহত্তর হয় তাহলে আপনি কি করবেন? আনসার সূক্ষ্মকোণী। ঠিক আছে,
এবার হলো এই স্থূলকোণ ত্রিভুজ নিয়ে কথা বলি। স্থূলকোণ ত্রিভুজ হলো যে ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ, একটা কোণ কিন্তু স্থূলকোণ, তার মানে বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। এটা স্থূলকোণ আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে, একটি স্থূলকোণ ত্রিভুজের কি লেখছে দেখেন, একটি কোণ স্থূলকোণ, এটা সঠিক অ্যান্সার। জাতি গৃহায়ন কর্তৃপক্ষ হিসাব সহকারী, একটা কোণ স্থূলকোণ কিন্তু দুইটা নাই। স্থূলকোণ ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। এটা আবার কি মজার ব্যাপার দেখেন তো, এটা আবার কি? আমি বলছি যে ত্রিভুজ বাহুর উপর ভিত্তি করে তিন প্রকার, কোণের উপর তিন করে, এটা আবার আসলে কি দেখেন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে কোণ আর বাহু মিলে একটা ত্রিভুজ হয়। আমি লিখলাম এরকম একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, বললাম যে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে এই দুইটা বাহু সমান হওয়ার কারণে নাম কি হইলো? সমদ্বিবাহু। এবার বললাম এর কোণ 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের কোণ 90 ডিগ্রি তার নাম কি হয়? সমকোণী। তাহলে দুইটা বাহু যখন সমান হবে তার নাম সমদ্বিবাহু, একটা কোণ যখন 90 ডিগ্রি হবে তার নাম সমকোণী ত্রিভুজ। তার মানে এই সমদ্বিবাহু সমকোণী এটা কিভাবে হয়? দুইটা বাহু যখন সমান হবে, একটা কোণ যখন 90 ডিগ্রি হবে, তার মানে বাহু আর কোণ মিলে একটা ত্রিভুজ আছে। আবারও বলছি, দুইটা বাহু যদি সমান হয়, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তার নাম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এর একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে কোণের অনুপাত গুলা কিরকম? 45:45, 90:45:45। একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা 45:45। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবার এই প্রশ্নটা আমরা সলভ করব। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের একটা সহজ সূত্র আছে, এটা খুবই মাথায় রাখবেন। 1/4 অতিভুজ স্কয়ার, 1/4 অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা? শেষ অ্যান্সার। আবার বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। 144। 12 এর স্কয়ার মানে 12 গুণন 12 রাখি, 3×12 = 36। সূত্র কি? 1/4 অতিভুজ স্কয়ার, এটা মনে রাখবেন। অতিভুজ কত দেওয়া আছে? 12, তাহলে 12 এর স্কয়ার মানে 12 গুণন 12, কাটাকাটি করলাম। এটা আপনারা করবেন, এটা করেন তো দেখি কে পারে, দ্রুত করেন। এটার অ্যান্সারটা করেন, একই ম্যাথ। এটার অ্যান্সার কত? যারা বুঝি নাই দেখেন এখনো, এটা কিন্তু খুব মজার একটা কোশ্চেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আপনাকে কি বলছিলাম যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী, তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা 14, মানে এটা 14, এটা 14। হ্যাঁ, এবার বলছি কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তা আমি বলছি অতিভুজ দেওয়া থাকলে 1/4 অতিভুজ স্কয়ার আপনারা করবেন। এবার যেহেতু অতিভুজ দেওয়া নাই, আমরা কিভাবে করব দেখি, অন্যটা নিয়মে করে দেখি। মুখস্থ করার কিছু নাই। এটা কি? উচ্চতা। এটা কি? ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এই সূত্র ব্যবহার করব। আর যদি অতিভুজটা সরাসরি থাকে তখন আমরা এই ত্রিভুজের জন্য ব্যবহার করব 1/4 অতিভুজ স্কয়ার। দেখেন চিত্রের মধ্যে সবকিছু, চিত্র ছাড়া হবে না। লম্ব বলছে কি সমান বাহু, তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান। অতিভুজের সমান তার হইতে পারে না, তাহলে এই দুইটা বাহু সমান, তাহলে একটা 14, বাকিটাও 14, কারণ সমান বাহু দ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য 14 করে। তাহলে এটা তো লম্ব বা উচ্চতা, এটা হলো ভূমি।
তাহলে ভূমি থাকলে উচ্চতা থাকলে ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা। তো যাই হোক, আজকে শেষ। আজানও দিয়ে দিচ্ছে, নামাজে যাবেন সবাই। আর যারা বেসিক থেকে গণিত শিখতেছেন আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারেন। একদম এটা কিন্তু নতুন ব্যাচ, চলমান না, নতুন শুরু হবে। এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এই বইটা নিলে বই সহ কোর্স ফি পড়বে মাত্র 550 টাকা। বইতে বেসিক আছে, শর্টকাট আছে, লেকচার শিট, লাইভ ক্লাস, কুরিয়ার চার্জ সব মিলে। আর বই না নিলে 200 টাকা ফি। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন। আজকে এ পর্যন্তই। বুঝতে পারছি আমরা? এই ম্যাপটা বুঝতে পারছে কিনা দেখেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা 2025 সালের আপডেট কোশ্চেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যারা ভর্তি হবেন হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, আশা করছি উপকৃত হবেন। আপনারা এই ব্যাচে ভর্তি হইলে একদম বেসিক থেকে শিখতে পারবেন। যে নাম্বারটা ওখানে দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সবই আছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে লাস্ট ডিজিট বললেই হবে।